এক মাল্লা চিৎকার করে উঠল, জাহাজ ডুবে যাচ্ছে। মাল্লাদের সমুদ্রে ঝাঁপিয়ে পড়বার হুকুম দিয়ে সিদ্দিক আলী উপকূলের দিকে তাকিয়ে যা দেখলেন তাতে তার দেহের প্রতিটি রক্তবিন্দু যেন জমাট হয়ে গেল। কেল্লার তোপগুলো তখন খামোশ হয়ে রয়েছে এবং একটি বুরুজের উপর দেখা যাচ্ছে মশালের আলো। উপকূলের চৌকিগুলোর উপর গোলাবর্ষণরত তোপের অজ্ঞঙ্গার রাতের অন্ধকারে সৃষ্টি করে তুলেছে এক বিভৎস বিভীষিকাময় দৃশ্য। ডুবন্ত জাহাজ থেকে ঝাঁপিয়ে পড়ে সিদ্দিক আলী উপকূলের দিকে সাঁতরে যেতে লাগলেন। কেল্লার দিকে তখনও পরিপূর্ণ প্রশান্তি বিরাজ করছে এবং বুরুজের উপর জ্বলন্ত মশালের গতিনির্দেশ সত্ত্বেও দুশ্মনের তোপের লক্ষ্য রয়েছে তাদের ডুবন্ত জাহাজ দেখে তিনি হয়রান হলেন। কয়েকজন সাথী ইতোমধ্যে কিনারে পৌঁছে গেছে। তিনি বললেন, তোমরা এখানে দাঁড়িয়ে বাকি সাথীদের ইন্তেজার করো। তারা কিনারে পৌঁছলে তোমরা সবাই উত্তর উপকূলের চৌকিগুলোর দিকে এসে যেও। চৌকিগুলোর পেছনে রক্ষী বাহিনীর শিবির, আমি ওখানে তোমাদের ইন্তেজার করব। এক মাল্লা বলল, অত দূরের শিবিরে না গিয়ে আপনি কেল্লার দিকে কেন যাচ্ছেন না? দেখুন, বুরুজের উপর মশাল জ্বলছে, আর মনে হচ্ছে যেন কেল্লার সিপাহীরা ভাঙের নেশা করে ঘুমিয়ে পড়েছে। সিদ্দিক আলী জবাব দিলেন, আমার মনে হয় কেল্লার মুহাফিজ সারা রাত মোটেও ঘুমায়নি। দুশ্মনের আগমনের খুশিতে তারা দীপালি উৎসব করছে। তোমাদের জন্য এখন খোলা হবে না কেল্লার দরজা। দুশ্মন ফৌজ যখন আসবে কেল্লা দখল করতে, তখনই তার দরজা খুলবে। আপনি যদি শিবিরের দিকে যেতে চান তাহলে কতক লোক নিয়ে যান আপনার সাথে। বহুত আচ্ছা, তোমাদের মধ্যে খুব দ্রুত ছুটতে পারে এমন দুজন এসো আমার সাথে। রাতের অন্ধকারে শূন্যে তোপের অগ্নিবিচ্ছুরণ সিদ্দিক আলীর পথ নির্দেশ করছে। প্রথম চৌকিতে যেয়ে তিনি জানলেন যে শিবির থেকে রক্ষী বাহিনীর সিপাহীরা এসেছে উপকূল ঘাটিগুলোর হেফাজতের জন্য। সিদ্দিক আলী শিবিরের দিকে যাওয়ার ধারণা ত্যাগ করে আসাদ খানকে খুঁজে বের করবার জন্য সামনে চৌকিগুলোর দিকে এগিয়ে গেলেন। তার পেছনে ডানে বাঁয়ে কেবল গোলাবৃষ্টি হচ্ছে। তার সাথীরা দুজন হিম্মত হারিয়ে আশ্রয় নিল কাছেরই এক ঘাটিতে। প্রতিটি চৌকির কাছে গিয়ে তিনি বুলন্দ আওয়াজে ডাক দেন, কমান্ডার কোথায়? জবাবে তিনি শুনতে পান ভীত সিপাহীদের আওয়াজ, কমান্ডার এক্ষুনি এখানে ছিলেন। কমান্ডার সাহেব ঘোড়ায় সাওয়ার হয়ে আগে বেরিয়ে গেলেন। সিদ্দিক আলী পঞ্চম চৌকিতে পৌঁছে তেমন ডাক দিলেন। রাতের অন্ধকারে ভেসে এলো মাসউদের আওয়াজ, ভাইজান, ভাইজান। কমান্ডার সাহেব আগের ঘাটিতে, তিনি জখমি হয়ে পড়ে গিয়েছিলেন ঘোড়া থেকে। মাসুদ, মাসুদ। সিদ্দিক আলী এগিয়ে গিয়ে তার বাজু ধরে বললেন, আমায় নিয়েও চলো তার কাছে। তারা ছুটতে ছুটতে গিয়ে আগের ঘাটিতে প্রবেশ করলেন। আসাদ খান জমিনের উপর শায়িত, কতক অফিসার ও সিপাহী জমা আছে তার পাশে। চাচা যান, সিদ্দিক আলী তার কাছে বসে ভারাক্রান্ত আওয়াজে বললেন। আসাদ খান ক্ষীণ আওয়াজে বললেন, কে? সিদ্দিক আলী, তুমি এখানে? কিন্তু তোমার জাহাজ? আমার জাহাজ ডুবে গেছে। আপনার জখম তো খুব সাংঘাতিক নয়? আমার জখমের জন্য পরোয়া করো না, আমি আমার মঞ্জিলে পৌঁছে গেছি। সিদ্দিক আলী বললেন, চাচা যান, এ পরিস্থিতিতে ফৌজকে আগে না নিয়ে পিছু হটানোর প্রয়োজন ছিল। আসাদ খান বললেন, এসব চৌকির হেফাজত ছিল আমার ফরজ। সিদ্দিক আলী বললেন, শক্তিশালী তোপ ছাড়া চৌকির সিপাহীরা কিছু করতে পারে না। সে তোপ আপনাদের কাছে নেই। আসাদ খান বললেন, 4টি বড় তোপ ছিল আমাদের কাছে। কেল্লাদারের অনুরোধে এখানে পৌঁছতে আমি তা কেল্লার ভিতরে পাঠিয়ে দিয়েছি। আমার পাশে জমা হবার কোনো প্রয়োজন নেই তোমাদের। এখন তোমাদের কর্তব্য রাতের বেলায় দুশ্মন দলকে উপকূলে নামবার মৌকা না দেয়া। সিদ্দিক আলী বললেন, চাচা যান, দুশ্মন এখানে ফৌজ নামাবে না। তারা জানে কেল্লার আশপাশের এলাকা তাদের জন্য অনেকখানি নিরাপদ। আসাদ খান বললেন, তোমার কথা আমি ঠিক বুঝতে পারছি না। সিদ্দিক আলী জবাব দিলেন, দুশ্মনের জাহাজ যখন আমাদের জাহাজের উপর গোলাবর্ষণ করছিল তখন কেল্লার তোপ ছিল খামোশ। শুধু তাই নয়, বরং কেল্লার মুহাফিজ বুরুজের উপর মশাল জেলে জানিয়ে দিয়েছে যে তারা সেখানে রয়েছে এবং তোপের লক্ষ্য অপর দিকে থাকবে। আসাদ খান আচানক উঠে বসবার চেষ্টা করলেন, কিন্তু বেদনায় কাতরাতে কাতরাতে শুয়ে পড়ে খানিকক্ষণ চুপ থেকে বলে উঠলেন, সিদ্দিক আলী, আমি কিছুই বুঝে উঠতে পারি না, তোমার পরামর্শ কী? সিদ্দিক আলী বললেন, আমার বিশ্বাস এসব ঘাটিতে গোলাবর্ষণ দুশ্মনের তরফ থেকে নিছক লোক দেখানোর ব্যাপার। ওরা ভোরের দিকে নিশ্চিন্ত মনে
কেল্লার আশেপাশে তাদের ফৌজ নামিয়ে দেবে। কুন্ডাপুরকে যদি আপনারা বাঁচাতে চান তাহলে ভোর হবার আগে কেল্লা দখল করতে হবে আমাদের। আপনি শিবিরের অশ্বারোহী দলকে নির্দেশ দিন যে এদিকে তাদের আর কোনো প্রয়োজন নেই। তারা দুশ্মনের সামরিক আবেষ্টনের তোপের নাগাল থেকে যেন দূরে থাকে। তারপর দুশ্মন যদি কোথাও তাদের ফৌজ নামিয়ে দেয় তখন তাদেরকে কাজে লাগানো যাবে। আসাদ খান বললেন, সিদ্দিক, আমার সময় সমাগত। আমি অনুভব করছি যে আল্লাহ তোমায় এখানে অকারণে পাঠাননি। যতক্ষণ এখানে আমার স্থান পূরণ করবার জন্য আর কেউ না আসেন ততক্ষণের জন্য এ ফৌজের পরিচালনার ভার আমি তোমার উপর অর্পণ করছি। চাচা যান, আমার বিশ্বাস আপনি ভালো হয়ে যাবেন বলে সিদ্দিক আলী সিপাহীদের লক্ষ্য করে বললেন, একে শিবিরের পেছনে কোনো নিরাপদ জায়গায় নিয়ে যাও। এই জায়গাটি নিরাপদ নয়। আসাদ খান বললেন, বেটা, বৃথা সময় নষ্ট করো না। এখন আমার জন্য সব জায়গায় সমান নিরাপদ। সিপাহীরা আসাদ খানকে তক্তায় তুলে উঠিয়ে নিচ্ছে। অমনি একজন বললেন, জলদি পানি নিয়ে এসো, উনি বেহুঁশ হয়ে গেছেন। ফৌজি চিকিৎসক জলদি করে নাড়ি পরীক্ষা করে বুকের কাছে কান দিয়ে বললেন, আর ওর পানির প্রয়োজন হবে না। সিদ্দিক আলী 150 সিপাহী উপকূলবর্তী চৌকিগুলোর হেফাজতের জন্য রেখে রক্ষী বাহিনীর 1000 সিপাহীকে হুকুম দিলেন কেল্লার দিকে এগিয়ে যেতে। ভোরের আলো দেখা দেবার সাথে সাথে দুশ্মনের জঙ্গি বেড়ার গোলাবর্ষণ থেমে গেল। সিদ্দিক আলীর পরিচালনায় এ ফৌজ কেল্লার নিকটবর্তী হলে বুরুজের উপর উড়িয়ে দেওয়া হলো সফেদ ঝান্ডা। সিদ্দিক আলী দরজার কাছে গিয়ে বুলন্দ আওয়াজে বললেন, দরজা খোলো। কিছুক্ষণ ধরে কোনো জবাব নেই। তারপর বড় ফটকের বদলে পাশের একটি দরজা খুলে গেল এবং সিদ্দিক আলীর প্রত্যাশার বিরুদ্ধে কেল্লাদার বাইরে এসে বললেন, তোমাদের কমান্ডার কোথায়? সিদ্দিক আলী এগিয়ে এসে বললেন, এ প্রশ্নের জবাব দেবার আগে আমি জানতে চাই, এ সন্ধির ঝান্ডা আপনি কার হুকুমে উড়িয়েছেন? কেল্লাদার জবাব দিলেন, আমার কাছে এ ধরনের প্রশ্ন করবার কোনো অধিকার তোমার নেই। তথাপি তোমার সান্ত্বনার জন্য এতটুকু বললেই যথেষ্ট হবে যে আমি বড়দের হেদায়েত অনুযায়ী কাজ করছি। আর হামলার সময় আপনি বুরুজের যে রোশনি করেছিলেন তাও হয়তো সে বড়দের হেদায়েত মোতাবেক। হ্যাঁ, আমি জানতে চাই সে বড় ব্যক্তিটিকে। এই মুহূর্তে এই প্রশ্নটির জবাব আমি শুধু ফৌজের কমান্ডারকেই দিতে পারবো। এসব ব্যাপারের সাথে তোমার কোনো সম্পর্ক নেই। বর্তমান মুহূর্তে আমি এই ফৌজের কমান্ডার। যদি তাই হয় তাহলে বিডনোরের গভর্নরের হুকুম, তুমি ফৌজ নিয়ে এখান থেকে হায়দারগড়ে পৌঁছে যাও। সেখানে তোমাদের বিস্তারিত পথ নির্দেশ দেওয়া হবে। বিডনোরের গভর্নরের কাছ থেকে এর সত্যতা যাচাই করবার আগে কোনো নতুন পদক্ষেপের জন্য আমি তৈরি নই। এ ফৌজ কুন্ডাপুর হেফাজতের জিম্মাদারি দিয়ে পাঠানো হয়েছে এবং দুশ্মন যতক্ষণ না এ কেল্লার পাঁচিল জমিনের সাথে মিশিয়ে দেয় ততক্ষণ আমরা কুন্ডাপুরের হেফাজত করব। কেল্লাদারের মুখ রাগে ফুলে উঠল। তিনি বললেন, এ কেল্লার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই। এর হেফাজতের চিন্তা করা আমাদের কর্তব্য। আর তুমি এর হেফাজতের যে নয়া তরিকা ইখতিয়ার করছো তা হচ্ছে রাতের বেলা কেল্লার বুরুজে রোশনির ব্যবস্থা করা আর ভোর হলে সফেদ ঝান্ডা উড়ানো। আমি যা কিছু করেছি তার পুরো জিম্মাদারি নিতে আমি তৈরি। আমাদের উপর হুকুম রয়েছে যে বিপদের সময়ে কেল্লা খালি করে দেওয়া হবে। আরও তোমায় হুকুম দেওয়া হয়েছে যে বিপদকালে দুশ্মনকে জানিয়ে দেবে যে তাদের মোকাবিলা করবে যে ফৌজ তারা রয়েছে বাইরের শিবিরে। আমার কর্তব্য হচ্ছে নিজের ফৌজকে অকারণ প্রাণহানি থেকে বাঁচানো। কিন্তু তোমার মতো উদ্ধত বেয়াদবের সাথে কথা বলায় কোনো ফায়দা নেই। তোমার কাছে যদি এ সিপাহীদের জিন্দেগির কোনো মূল্য না থাকে তাহলে তোমরা দুশ্মনের তোপের সামনে স্বাধীনভাবে সিনা ফুলিয়ে দাঁড়িয়ে যেতে পারো। কিন্তু হায়দারগড় চলে যাবার নির্দেশ আমার কাছে পৌঁছে গেছে। এই কথা বলে কেল্লাদার দরজার দিকে এগিয়ে গেলেন, কিন্তু সিদ্দিক আলী আচানক এগিয়ে গিয়ে তার পথ রোধ করে দাঁড়ালেন এবং তলোয়ার কোষমুক্ত করে তার সিনার উপর রেখে বললেন, তুমি কেল্লার ভেতরে যেতে পারবে না। ইতোমধ্যে পাহারাদার কেল্লার পাশের দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। কেল্লাদার বললেন, তুমি হয়তো জানো না তোমার সিপাহীরা এই মুহূর্তে আমাদের গুলির নাগালের মধ্যে। যদি তুমি পাঁচিলের দিকে চোখ তুলে তাকাবার তকলিফ করো তাহলে তোমার অনেক ভুল ধারণা দূর হয়ে যাবে। সিদ্দিক আলী বললেন, আমাদের ভুল ধারণা কতটা দূর হলো তা দেখবার জন্য তুমি মজুদ থাকবে না। যদি 1 মিনিটের মধ্যে কেল্লার দরজা খুলে দেয়া না হয় তাহলে আমার তলোয়ার তোমার সিনা পার হয়ে যাবে।
কেল্লাদার তখন সিদ্দিক আলীর কথার চাইতেও বেশি করে অনুভব করছেন তার সিনার উপর তার তলোয়ারের ধার। বিনা দ্বিধায় তিনি চিৎকার করে বললেন, দরজা খুলে দাও। দরজা খুলে গেল। সিদ্দিক আলীর 1000 সিপাহী কেল্লায় ঢুকে গেল তার সাথে সাথে। কেল্লার সিপাহীরা পেরেশান ও দ্বিধাগ্রস্ত হয়ে দেখতে লাগলো এ দৃশ্য। সিদ্দিক আলী বুলন্দ আওয়াজে বললেন, যে দেশের ফৌজে থাকে গাদ্দার, সেখানকার লোহার কেল্লাও কোনোদিন নিরাপদ নয়। আমার বন্ধুরা, এ কেল্লার মুহাফিজ দুশ্মনের সাথে মিলে গেছে। মহীশূরের ফৌজ তোমাদের ও তোমাদের ভাবী বংশধরদের ইজ্জত ও আজাদির জন্য যুদ্ধ করে যাচ্ছে। মহীশূরের বিজয় হবে এদেশের ইজ্জতের অধিকারী প্রতিটি মানুষের বিজয়। যে চায় এক ইজ্জত সম্পন্ন কওমের অংশ হিসাবে জিন্দা থাকতে, খোদা না খাস্তা যদি মহীশূরের পরাজয় ঘটে, তাহলে তার ফলাফল হবে মহীশূরের ভিতরেই সীমিত থাকবে না, বরং হিন্দুস্তানের প্রতিটি আজাদি পিয়াসী মানুষ সেদিন অনুভব করবে যে তাদের জন্য ইজ্জত ও আজাদির জিন্দেগি যাপন করার সম্ভাবনা চিরতরে খতম হয়ে গেছে। তোমাদের কেল্লাদার দুশ্মনের হামলার আগেই যথাসময়ে সে সম্পর্কে অবহিত হয়েছিল এবং দুশ্মনের অভ্যর্থনার জন্য কেল্লায় দীপালি উৎসব করেছিল। তার বুজদিলি ও গাদ্দারির দরুন আমাদের কতগুলো লোক শহীদ হয়েছে। প্রত্যেক গাদ্দারকে যদি আমি কেল্লার দরজায় 40 পার করে ফাঁসি দিতে পারতাম। আমি জানতে চাই তোমাদের মধ্যে কে কে রয়েছে এ ষড়যন্ত্রের শরীক? কেল্লার সিপাহীরা কোনো জবাব দিল না। সিদ্দিক আলী খানিকক্ষণ চুপ করে থেকে বললেন, আমি জানতে চাই তোমরা দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ করতে আমাদের সাথে থাকতে চাও, না বুজদিল ও গাদ্দারের মত মরতে চাও? এক নওজোয়ান এগিয়ে এসে জবাব দিল, আমরা আছি আপনাদের সাথে। আরও কতকগুলো তার অনুসরণ করল এবং তারা একে একে সিদ্দিক আলীর পাশে এসে জমা হতে লাগল। সিদ্দিক আলী বললেন, এই কেল্লায় অস্ত্রশস্ত্রের অভাব নেই। বারুদের যে ভাণ্ডার আমি নিয়ে এসেছি তা দিয়ে কমসে কম 1 সপ্তাহ মোকাবিলা করা যাবে দুশ্মনদের। এই সময়ের মধ্যে আমাদের অস্ত্র সরবরাহ অবশ্যই পৌঁছে যাবে। এক নওজোয়ান অফিসার সামনে এগিয়ে এসে বললেন, আমরা আপনার সাথে জান দিতে তৈরি, কিন্তু আমাদের হাতে যে বারুদ রয়েছে তা একদিনের জন্যও যথেষ্ট নয়। আপনি যে বারুদ বোঝায় জাহাজ এনেছিলেন, রাতের হামলায় আগেই তা সমুদ্রে ফেলে দেওয়া হয়েছে। কেল্লাদার দুশ্মনের সাথে চক্রান্ত করবার পর আমাদের সম্পর্কে নিশ্চিন্ত হতে পারেনি। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারি এই আশঙ্কা ছিল তার। এর অর্থ হচ্ছে এ লোকটি দুশ্মনের আসার আগেই কুন্ডাপুরের কিসমতের ফয়সালা করে ফেলেছিল। ওকে নিয়ে গিয়ে কেল্লার বাইরে লটকে দাও কোনো গাছের সাথে। সিদ্দিক আলীর ইশারায় কয়েকজন সিপাহীর উদ্যত সঙ্গী নিয়ে কেল্লাদারের দিকে এগিয়ে গেলে তিনি তাকে বাইরে নিয়ে যেতে বললেন। কেল্লাদার চিৎকার করে বলল, বিডনোরের গভর্নর আমার বদলায় তোমাদের প্রত্যেককে ফাঁসিতে ঝোলাবেন। আমি তারই হুকুম তামিল করছি। আমি দাবি করছি আমার ব্যাপারে তার হাতে সোপর্দ করা হোক। আল্লাহর হস্তে কোনো লোক পাঠিয়ে আমার সম্পর্কে জেনে নাও তার কাছ থেকে, নইলে আমায় পাঠিয়ে দাও বিডনোরে। সিদ্দিক আলী বললেন, তুমি বিডনোরের সুবাদারের ভাই হলেও এ গাদ্দারির পর তোমার সম্পর্কে কিছু যাচাই করবার প্রয়োজন বোধ আমি করছি না। তুমি মহিমান্বিত সুলতানের ভাই হলেও তোমার সাথে এ আচরণের ব্যতিক্রম হতো না। নাসিরউদ্দিন, ইফতেখারউদ্দিন ও রাজিয়া নিজ নিজ কামরা থেকে বেরিয়ে এসে অন্তহীন পেরেশানির সাথে দেখছিলেন এই দৃশ্য। ইফতেখারউদ্দিন সিপাহীদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে এগিয়ে এসে বললেন, ভাইরা, এ লোক মিথ্যা কথা বলছে। যে ব্যক্তিকে হায়দার আলী নিজের পুত্র মনে করতেন, তার বিরুদ্ধে মিথ্যা ভাষণের জন্য সে দায়ী। এর জন্য কোনো সাজাই যথেষ্ট নয়। আমি বলতে চাই, এর চক্রান্তে যেসব অফিসার ও সিপাহী শরিক হয়েছে তাদের সবাইকে ফাঁসি দেয়া হোক। সিদ্দিক আলী ময়দান থেকে বললেন, আমি এক সিপাহী ও আমার আব্বা ও বোন আমার ময়দান ছেড়ে পালিয়ে যাওয়া পছন্দ করবেন না। আমার সাথে যে 10 জন লোক এসেছে তারাই তাদেরকে বিডনোরে পৌঁছে দেবার জন্য যথেষ্ট। সিদ্দিক আলী এগিয়ে গিয়ে নাসিরউদ্দিনকে বললেন, আমার ইচ্ছা আপনারা আর সময় নষ্ট করবেন না। আপনি বিডনোরে পৌঁছে গভর্নরকে আমার পয়গাম দেবেন যে কুন্ডাপুরের ফৌজ শেষ নিঃশ্বাস পর্যন্ত দুশ্মনের মোকাবিলা করবে। নাসিরউদ্দিন বললেন, ওখানে পৌঁছে আমি আপনাদের জন্য অস্ত্র সরবরাহের চেষ্টা করব। খানিকক্ষণ পর কেল্লার দরজার বাইরে ইফতেখারউদ্দিন তার বাপ ও বোনকে বিদায় সম্ভাষণ জানালেন। সামনে এক গাছের সাথে তখন ঝুলছে কেল্লাদারের লাশ। রাজিয়া ঘোড়ায় সাওয়ার হয়ে
অশ্রু ভারাক্রান্ত চোখে বললেন, ভাইজান, খেয়াল রাখবেন। পাঁচিল থেকে সিপাহী বুলন্দ আওয়াজে বলল, সামনে দুটি জাহাজ থেকে কিস্তিতে ফৌজ নামানো হচ্ছে। উত্তর পশ্চিম থেকে আরও 4টি জাহাজ আসছে এদিকে। সিদ্দিক আলী বললেন, সিপাহীরা নিজ নিজ ঘাঁটি সামলাও, সফেদ ঝান্ডা নামিয়ে ফেলো, কেল্লার দরজা বন্ধ করো। ইফতেখার উদ্দিন বললেন, ইংরেজ লড়াইয়ের চাইতে বেশি ভরসা করে চাল ও দাগাবাজির। তাদের কিস্তি আমাদের তোপের নাগালের মধ্যে এসে গেলে তখন সফেদ ঝান্ডা নামিয়ে ফেলাই হবে ভালো। সিদ্দিক আলী জবাব দিলেন, যুদ্ধ ও শান্তি সম্পর্কে আমাদের নীতি তাদের থেকে স্বতন্ত্র। আমি সুলতান টিপুর সিপাহী এবং আমরা ধোঁকাবাজিতে দুশ্মনের অনুকরণ করলে সুলতান তা কখনো সমর্থন করবেন না। কেল্লাদারের অপরাধের সাজা আমি দিয়েছি, তাহলে তার গাদ্দারির প্রতিশোধ দুশ্মনের উপর নিতে পারি না। সিদ্দিক আলী পাঁচিলের উপর উঠলেন। দুশ্মনের জাহাজ থেকে 6টি কিস্তি তখন কিনারার দিকে আসছে। এক কিস্তির উপর উঠছে সফেদ ঝান্ডা। দুশ্মনকে খবরদার করবার জন্য সিদ্দিক আলী তোপ চালাবার হুকুম দিলেন। তোপের আওয়াজ শুনে কিস্তি ফিরে চলে গেল এবং দুশ্মনের জাহাজ থেকে গোলাবর্ষণ শুরু হলো। প্রায় 1 ঘন্টা পর দুশ্মনের অপর জাহাজগুলো এসে গেল বন্দরগাহের সামনে। এই জাহাজগুলোই রাতের বেলা উত্তর দিকের উপকূল চৌকিগুলোর মোকাবিলা করছিল। কেল্লার মধ্যে নিহতের সংখ্যা 7 ও জখমের সংখ্যা 150 হয়ে গেছে। সিদ্দিক আলী দূরবীন নিয়ে এক বুরুজের উপর থেকে হেদায়েত দিচ্ছেন তোপচালক সিপাহীদের। ইফতেখার উদ্দিন ছুটে তার কাছে এসে বললেন, দেখুন, একটা জাহাজ উপকূলের কাছে আসছে। আমি তা জানি, সিদ্দিক আলী জবাব দিলেন, কিন্তু ওদিকে তাকাও, 2টি জাহাজ পিছু হটে যাচ্ছে। এর মধ্যে একটি সম্পর্কে আমার বিশ্বাস ওটি শোচনীয়ভাবে বিপর্যস্ত হয়েছে। ইফতেখার উদ্দিন বললেন, আমার শুধু আফসোস, আমি এখনও এক দর্শকের বেশি কিছু নই। হাই, আমার বন্দুকের গুলি যদি দুশ্মন পর্যন্ত পৌঁছতে পারত। সিদ্দিক আলী জবাব দিলেন, তোমার পরীক্ষার সময়ও এসেছে। এ লড়াইয়ে চূড়ান্ত ফায়সালা হবে তলোয়ার ও বন্দুক দিয়েই। সিদ্দিক আলী দূরবীন লাগিয়ে সমুদ্রের দিকে দেখতে লাগলেন। আচমক তার ডান পাশে একটি ক্ষীণ চিৎকার ও তার সাথে কারোর পতনের আওয়াজ শোনা গেল। তিনি ফিরে দেখলেন ইফতেখার মুখ থুবড়ে পড়ে রয়েছে। সিদ্দিক আলী তাকে তুলবার চেষ্টা করলে তার হাত রক্তে রঙিন হয়ে গেল। ওকে নিচে নিয়ে যাও, ভেঙে পড়া আওয়াজে তিনি বললেন সিপাহীদের। সিদ্দিক আলী কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইলেন নিশ্চল, নিঃসাড় হয়ে। তারপর দূরবীন লাগিয়ে আবার দেখতে লাগলেন সমুদ্রের দিকে। কিছুক্ষণ পর তিনি হাত দিয়ে ইশারা করলেন এবং একই সঙ্গে কেল্লার কয়েকটি তোপের গর্জনে কেঁপে উঠল আকাশ বাতাস। বিজনৌরের গভর্নর আয়াজ খান তার মহলের এক কামরায় টহল দিয়ে বেড়াচ্ছেন। তার চোখ দিয়ে বেরিয়ে আসছে নেকড়ের নিষ্ঠুরতা আর মুখে ফুটে উঠছে শৃগালের ধূর্ততা। নাসির উদ্দিন কামরায় প্রবেশ করে বললেন, সারা রাত আমি ঘুমাতে পারিনি। কুন্ডাপুরের কোনো খবর এসেছে? না। আমার দূত কেন এত দেরি করছে ভেবে আমি হয়রান হচ্ছি। আমার মনে হয় আপনার অস্ত্র সরবরাহ সেখানে পৌঁছে গেছে। আয়াজ খান জবাব দিলেন, অস্ত্র পাঠালেও কোনো ফায়দা হতো না। কেল্লার মুহাফিজকে আমি হুকুম দিয়েছিলাম ফৌজ সরিয়ে নিয়ে হায়দারগড় যেতে। কিন্তু আমায় তো আপনি এখন বলেছিলেন যে অস্ত্র পাঠানো হচ্ছে। ঠিক আছে, কিন্তু এখন আমি কেল্লার হেফাজত নিরর্থক মনে করছি। আমার ভয় হচ্ছে কেল্লার নয়া মুহাফিজের নির্বুদ্ধিতার জন্য বহু প্রাণহানি হবে অকারণে। আমার আরও আফসোস হচ্ছে এমন লোকদের কাছে আপনি ইফতেখার উদ্দিনকে ছেড়ে এলেন। যা হোক, আপনার উদ্বিগ্ন হওয়া উচিত হবে না। আমার বিশ্বাস কেল্লার ফৌজ এতক্ষণে হায়দারগড়ে পৌঁছে গেছে। ইফতেখার উদ্দিনকে আমি হুকুম পাঠিয়েছি যেন সে অবিলম্বে চলে আসে এখানে। নাসির উদ্দিন বললেন, আমার আশঙ্কা হচ্ছে আপনি কুন্ডাপুর খালি করে দেবার হুকুম পাঠিয়ে থাকলে সিদ্দিক আলী আপনার দূতের উপর আস্থা আনবেন না। আপনি এত বড় ভুল করতে পারেন না, এ বিশ্বাস তার হবে না। আয়াজ খান দাঁত ঘষে বললেন, সে বেওকুবকে কোথায় ফাঁসি দেওয়া যাবে তা আমি চিন্তা করছি। নাসির উদ্দিন বললেন, তিনি এক দেশপ্রেমিক সিপাহীর কর্তব্য সম্পাদন করেছেন এবং তিনি সাজা পেতে পারেন না, পেতে পারেন ইনাম। কেল্লাদারের গাদ্দারির পর ওখানে তার উপস্থিতি এক গায়েবী সাহায্যের সামিল। আয়াজ খান বললেন, তশরিফ রাখুন, একটি জরুরি বিষয় নিয়ে আমি আলাপ করতে চাই আপনার সাথে। নাসির উদ্দিন এক কুর্সির উপর বসলে আয়াজ খান তার কাছে বসে খানিকক্ষণ চুপ করে বললেন, এখানে পৌঁছা মাত্রই
আপনাকে পেরেশান করতে চাইনি, কিন্তু এখন আমি অনুভব করছি যে আমাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হওয়া উচিত নয়। কুন্ডাপুরের কেল্লাদার আমার সাথে গাদ্দারি করেনি। নাসিরউদ্দিন কয়েক মুহূর্ত আচ্ছন্নের মতো আয়াজের দিকে তাকিয়ে রইলেন। অবশেষে তিনি বললেন, আপনার মতলব সে আপনারই হুকুম তামিল করেছে? হ্যাঁ। আর আপনি হুকুম দিয়েছিলেন বিনা বাধায় কুন্ডাপুর কেল্লা দুশ্মনের হাতে তুলে দিতে? জি হ্যাঁ। নাসিরউদ্দিন উঠে দাঁড়িয়ে গেলেন, কিন্তু আয়াজ খান তার হাত ধরে আবার কুর্সির উপর বসিয়ে দিয়ে বললেন, আমার কথা এখনো খতম হয়নি। জিন্দেগির পথে আমাদেরকে কখনো কখনো এমন সব বাস্তব পরিস্থিতির মোকাবিলা করতে হয় যাকে মনে হয় অবিশ্বাস্য। আমরা যে যুদ্ধে হেরে গেছি এও এক বাস্তব পরিস্থিতি। আপনি তামাশা করছেন। নাসিরউদ্দিন মানসিক উদ্বেগ সংযত করবার চেষ্টা করে বললেন, আমি তামাশা করছি না। মহীশূর সারা দুনিয়ার সাথে লড়াই করতে পারে না। কুন্ডাপুরের বন্দরগাহে আপনি যে কটি জাহাজ দেখে এসেছেন তা হচ্ছে জবরদস্ত সামরিক আবেষ্টনের অগ্রগামী দল। ইংরেজ ফৌজ কয়েকদিনের মধ্যে এখানে পৌঁছে যাবে। মালাবারের তামাম উপকূল এলাকায় তাদের দখল নিশ্চিত। সুলতান টিপু দক্ষিণ ও পূর্ব দিকের তামাম এলাকা বিপদের মুখে ঠেলে না দিয়ে এদিকে আসতে পারবেন না। এখন আমাদের ভাবতে হবে মহীশূরের পরিবর্তে নিজ নিজ ভবিষ্যৎ। নাসিরউদ্দিন বললেন, আমি আমার ভবিষ্যৎ মহীশূরের সাথে জড়িত করে ফেলেছি। না, আপনার ভবিষ্যৎ বিডনোরের সুবাদারের সাথে জড়িত হয়ে গেছে। কিন্তু এখন পরিস্থিতিতে যখন ইংরেজদের ফৌজ। আয়াজ খান তার কথায় বাধা দিয়ে বললেন, আপনার হতাশ হবার কারণ নেই। ইংরেজ আমার হাত থেকে বিডনোরের সুবাদারে ছিনিয়ে নেবে না। এহেন পরিস্থিতিতে এখানে আমার জায়গা নেই। ইফতেখারউদ্দিন এখানে পৌঁছলে আমি ফিরে চলে যাব বাঙ্গালোরে। রাজিয়াকে ছেড়ে আপনি কি করে যাবেন? মুহূর্তের জন্য নাসিরউদ্দিনের জবান আড়ষ্ট হয়ে গেল। অবশেষে তিনি বললেন, রাজিয়া আমার সাথেই চলে যাবে? না, রাজিয়া এখানেই থাকবে এবং আপনিও এখানেই থাকবেন। আমাদের পরস্পরকে প্রয়োজন রয়েছে। এখন আর আপনি বাঙ্গালোরের ধারণাও রাখবেন না। আপনাদের ওখানে পৌঁছবার আগেই ইংরেজদের দখলে চলে যাচ্ছে বাঙ্গালোর। আমরা আর কোথাও চলে যাব? আপনি যদি প্রমাণ করতে পারেন যে আপনার সাহেবজাদির জন্য এ দেশে বিডনোরের চাইতে শ্রেষ্ঠ কোনো স্থান থাকতে পারে, তাহলে খুশি হয়ে আমি তাকে সেখানে পাঠিয়ে দেব। তিনি এই মহলে থাকবার জন্যই পয়দা হয়েছেন। আমার সম্পর্কে আপনার কোনো সন্দেহ থাকলে আমি আজই তাকে করে নেব আমার জীবন সঙ্গিনী। মহলের বাইরে আপনারা কোনো মামুলি গৃহে বাস করবেন তা হতে পারে না। বাইরে পাহারাদারদের কোলাহল শোনা গেল। এক ব্যক্তি বুলন্দ আওয়াজে বলছেন, আমি এই মুহূর্তে সুবাদারের সাথে মোলাকাত করতে চাই। তোমরা আমার পথ রোধ করতে পারবে না। আমি এসেছি কুন্ডাপুর থেকে। আয়াজ খান উঠে দাঁড়ালেন। এক নওজোয়ান এসে প্রবেশ করলেন কামরার মধ্যে। তার ডান বাঁয়ে ও পেছনে 4 জন পাহারাদারের উদ্যত নাঙ্গা তলোয়ার। আয়াজ খান হাত দিয়ে ইশারা করলে তারা পিছু হটে গেল। নওজোয়ান কয়েক কদম এগিয়ে দাঁড়ালেন আয়াজ খানের সামনে। নাসিরউদ্দিন তাকে দেখেই চিনলেন। নওজোয়ান মাসউদ আলী। আয়াজ খান প্রশ্ন করলেন, তুমি কুন্ডাপুর থেকে এসেছ? জি হ্যাঁ। ওখানকার অবস্থা আশঙ্কাজনক। আমাদের বারুদ খতম হয়ে গেছে। দুশ্মনের সামরিক আবেষ্টনের আরও 5টি জাহাজ ওখানে পৌঁছে গেছে। তারা কেল্লার আশপাশে বিভিন্ন স্থানে 3 বার ফৌজ নামাবার চেষ্টা করেছে, কিন্তু প্রত্যেকবারই আমরা তাদেরকে সমুদ্রের দিকে তাড়িয়ে দিয়েছি। কেল্লার মুহাফিজ এখন আবর্জনা স্তূপের উপর ঘাঁটি বানিয়ে লড়াই করে যাচ্ছে। আমাদের অর্ধেকের বেশি সিপাহী হতাহত হয়েছে। আমাদেরকে খুব শিগগিরই পিছু হটে উপকূল আগত ফৌজের সাথে চূড়ান্ত লড়াই করতে হবে। কিন্তু কাল আমাদেরকে দূতের ছদ্মবেশে কয়েকজন গাদ্দার ওখানে পৌঁছে গেছে এবং তারা আমাদেরকে আপনার তরফ থেকে হুকুম দিয়েছে যেন আমরা 3 হিস্সায় বিভক্ত হয়ে হায়দারগড়, অনন্তপুর, ওনরে চলে যাই। এই অদ্ভুত হুকুম শুনে কমান্ডার তাদেরকে গ্রেফতার করে নিয়েছেন এবং আমায় আপনার কাছে পাঠিয়েছেন এর সত্যতা যাচাই করতে। আয়াজ খানের মুখ রাগে রক্তিম হয়ে উঠল। তিনি বললেন, এখন যদি তোমার বিশ্বাস হয় যে তিনি তোমায় গাদ্দার মনে করবেন, তাহলে তুমি অবিলম্বে ফিরে গিয়ে তাকে আমার হুকুম জানিয়ে দেবে যেন তিনি কুন্ডাপুর খালি করে সোজা আমার কাছে চলে আসেন। তুমি সময়ের অপচয় করো না। তোমার সাথে আর কজন লোক রয়েছে? মাসুদ আলী জবাব দিলেন, আমার সাথে মাত্র 2 জন লোক রয়েছে। আয়াজ খান পাহারাদারদের বললেন, তুমি এর সাথে গিয়ে আস্তাবলের দারোগাকে বলো
যেন এদেরকে তাজাদম ঘোড়া দিয়ে দেওয়া হয়। পাহারাদার কামরা থেকে বেরিয়ে গেল, কিন্তু মাসুদ আলী সেখানে দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি নাসিরউদ্দিনের দিকে নিবদ্ধ। তিনি অতি কষ্টে বললেন, আমি এখানে পৌঁছেই আপনার সন্ধান করেছি, আপনি ঘরে ছিলেন না। আমার আফসোস, কোনো ভালো খবর আমি আপনার জন্য আনতে পারিনি। ইফতেখারউদ্দিন শহীদ হয়েছেন। আমি তা জানতাম, নাসিরউদ্দিন নিরুদ্বেগ কণ্ঠে বললেন। আয়াজ খান অন্তহীন পেরেশানির দৃষ্টিতে কখনো তাকাচ্ছেন নাসিরউদ্দিনের দিকে, আর কখনো মাসুদ আলীর দিকে। নাসিরউদ্দিন উঠলেন এবং কোনো কথা না বলে দরজার দিকে এগিয়ে গেলেন। আয়াজ খান তার বাজু ধরে বললেন, চলুন আমি আপনাকে ঘরে রেখে আসি। নাসিরউদ্দিন বললেন, না, খোদার দিকে চেয়ে আমায় একা যেতে দাও, আমি কয়েক ঘন্টা একা থাকতে চাই। এই কথা বলে নাসিরউদ্দিন বেরিয়ে গেলেন বাইরে। মাসুদ আলী তার পিছু পিছু যাচ্ছিলেন, কিন্তু আয়াজ খান বললেন, নজওয়ান দাঁড়াও, মনে হচ্ছে তুমি এখনো নাস্তা করনি। নাস্তা আমার পথেই মিলবে, আপনার ইজাজত পেলে আমি এক্ষুনি চলে যেতে চাই। তুমি নাসিরউদ্দিনের ঘরেও এ খবর দিয়ে এসেছ? জি হ্যাঁ। আবার ফেরার পথে ওখানে যাচ্ছ? জি না, ওকে এখানে না পেলেও খুঁজে বেড়াবার মতো সময় আমার ছিল না। ওর বেটার মৃত্যুতে আমার বড়ই আফসোস হচ্ছে। আচ্ছা তুমি যাও, আর কুন্ডাপুরের মুহাফিজকে বলো যে আমি তার প্রতি যেমন রুষ্ট হয়েছি তেমনি খুশি হয়েছি। রুষ্ট হয়েছি এজন্য যে তিনি আমার দূতদের গ্রেফতার করেছেন এবং কর্তব্যনিষ্ঠার পরিচয় দিয়েছেন বলে খুশি হয়েছি। কিন্তু এখন কেল্লা খালি করা সম্পর্কে তাকে আমার হুকুম মানতে হবে। খানিকক্ষণ পর যখন মাসুদ আলী ও তার সাথীরা ঘোড়ায় সাওয়ার হয়ে দ্রুতগতিতে শহরের বাইরে চলে যাচ্ছেন, তখন তাদের সামনে দেখা দিল এক সাওয়ার। তারা নিকটে এলে সাওয়ার হাত বাড়িয়ে চিৎকার করে বলল, মাসুদ আলী সাহেব দাঁড়ান। মাসুদ আলী ঘোড়া থামালে সাওয়ার বলল, আমি নাসিরউদ্দিনের নওকর, তিনি আপনার সাথে কিছু কথা বলবেন, আপনি একটুখানি এগিয়ে গিয়ে তার ইন্তজার করুন।